একটা বিস্ফোরণ, একটা মুহূর্ত, আর পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে গেল। ইরানের ধর্মগুরু সর্বোচ্চ নেতা সৈয়দ আলী হুসেইনি খামেনি আর নেই। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, তিনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক। 1989 সাল থেকে তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দু। তার সিদ্ধান্তে যুদ্ধ হয়েছে, তার নির্দেশে কৌশল বদলেছে, আর তার অবস্থানেই ইরান টিকেছিল শত্রুর সামনে মাথা উঁচু করে। আজ তাকে হত্যা করা হলো। এটা এখন আর শুধু ক্ষমতার শূন্যতাই নয়, এটা এখন প্রতিশোধের আগুন এবং সম্ভবত এক নতুন সংঘাতের সূচনা। পুরো বিশ্ব অবাক হয়ে দেখল খামেনি একাই শক্তিশালী পশ্চিমা বিশ্বের সাথে বীর দর্পে লড়ে গেল। এখন প্রশ্ন হলো, ইরানের পাশে কেন কোনো মুসলিম দেশ সরাসরি দাঁড়ায়নি? এই প্রশ্নটা আবেগের ও রাজনৈতিক ও বাইরে থেকে দেখলে মনে হতে পারে মুসলিম ঐক্য বলে একটা শক্ত ব্লক থাকা জরুরি বা উচিত, কিন্তু বাস্তবে আন্তর্জাতিক রাজনীতি ধর্ম দিয়ে নয়, চলে স্বার্থ দিয়ে। তাই এই ইস্যুটি বুঝতে হলে আবেগ নয়, বুঝতে হবে ভূ রাজনীতি, অর্থনীতি, সামরিক বাস্তবতা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা সব একসাথে দেখতে হবে। আর তার প্রথম কারণটি হলো মধ্যপ্রাচ্যের ভেতরেই গভীর বিভক্তি। ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, আর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ অধিকাংশ আরব দেশ সুন্নি নেতৃত্বাধীন। এই শিয়া এবং সুন্নি বিভাজন শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াইও। সৌদি আরব বহু বছর ধরেই ইরানের আঞ্চলিক প্রভাব ঠেকাতে তৎপর। ইয়েমেন, সিরিয়া এবং লেবাননে সব জায়গায় এই প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। ফলে ইরানের পক্ষে দাঁড়ানো মানে নিজেদের কৌশলগত অবস্থান দুর্বল করা। দ্বিতীয় কারণ, যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিরাপত্তা নির্ভরতা। উপসাগরীয় অনেক দেশের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি আছে। কাতারে আল উদেইদ ঘাঁটি, বাহরাইনে মার্কিন নৌবহর, কুয়েতে এবং ইউনাইটেড আরব আমিরাতেও শক্তিশালী সামরিক ঘাঁটি উপস্থিত। এই দেশগুলো তাদের নিরাপত্তার বড় অংশের জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে। তাই তারা সরাসরি ইরানের পাশে দাঁড়ালে নিজেদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। তৃতীয় কারণ, অর্থনৈতিক বাস্তবতা। উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি তেল রপ্তানি, বৈদেশিক বিনিয়োগ এবং পশ্চিমা বাজারের সাথে গভীরভাবে যুক্ত। তারা চায় না নিষেধাজ্ঞা, বাণিজ্য বাধা বা বিনিয়োগ সংকট তৈরি হোক। ইরান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে, তাই অনেক মুসলিম দেশ দূরত্ব বজায় রাখার কৌশল নেয়, না পুরোপুরি বিরোধিতা, না সরাসরি সমর্থন। চতুর্থ কারণ, আঞ্চলিক জোট ও কূটনৈতিক ভারসাম্য। সাম্প্রতিক বছরগুলোতে কিছু আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। ইউনাইটেড আরব আমিরাত ও বাহরাইন 2020 সালে ইসরায়েলের সাথে চুক্তি করে। এতে বোঝা যায় তারা নিজেদের কৌশলগত অবস্থান বদলাচ্ছে। ফলে ইরানের পক্ষে সরাসরি যাওয়া তাদের নতুন কূটনৈতিক অবস্থানের সাথে সাংঘর্ষিক। পঞ্চম কারণ, মুসলিম বিশ্বের ঐক্যের অভাব। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC থাকলেও এটি মূলত একটি কূটনৈতিক প্ল্যাটফর্ম, কোনো সামরিক জোট নয়। সদস্য দেশগুলোর রাজনৈতিক ব্যবস্থা, স্বার্থ ও অগ্রাধিকার এক নয়। কেউ রাজতন্ত্র, কেউ সামরিক শাসন, কেউ গণতন্ত্র। তাই এক ইস্যুতে সবাই একসাথে কঠোর অবস্থান নেবে, এটা বাস্তবসম্মত নয়। তবে এটাও সত্য, কেউ কেউ নিরপেক্ষ থেকেছে, কেউ নীরব সমর্থন দিয়েছে, কেউ শুধু মানবিক উদ্বেগ জানিয়েছে। সরাসরি যুদ্ধে জড়ানো আর কূটনৈতিক বিবৃতি দেওয়া এই দুই জিনিস এক নয়। অনেক দেশই প্রকাশ্যে ইরানের পক্ষে না দাঁড়ালেও সংঘাত ছড়িয়ে পড়ুক, এটা তারা চায় না। সবচেয়ে বড় প্রশ্ন, মুসলিম দেশ কি একটি একক রাজনৈতিক শক্তি? বাস্তবতা হলো আন্তর্জাতিক রাজনীতিতে ধর্মের চেয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা, অর্থনীতি এবং ক্ষমতার ভারসাম্য বেশি গুরুত্বপূর্ণ। তাই ইরানের পাশে সবাই দাঁড়ায়নি, কারণ তাদের নিজস্ব হিসাব নিকাশ ভিন্ন। তাহলে প্রশ্নটা আবার করি, ইরান কেন একা? উত্তর একটাই, কারণ বিশ্ব রাজনীতি ধর্ম দিয়ে নয়, স্বার্থ দিয়ে চলে। আজ যারা নীরব তারা দুর্বল নয়, তারা বসে বসে হিসাব কষছে। এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারিত হবে আবেগ দিয়ে নয়, শক্তির ভারসাম্যে।
আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন মুসলিম বিশ্ব কখনো একক রাজনৈতিক শক্তি হতে পারবে, নাকি বিভক্তি হবে তাদের স্থায়ী বাস্তবতা? কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।